তো আজকে আমাদের সেশনে গতদিন আমরা তো 7 দেখছিলাম এবং আমরা বলছিলাম যে 7, 9 আর 12 এগুলো হচ্ছে সবকিছু কোরিলেটেড। তো এর মধ্যে থেকে আমরা আজকে 9টা দেখব। ফেডিক রেড বুকের এবং সিলভার বুক এবং ইয়েলো বুকের এবং টেস্ট অন কমপ্লিশনের ভিতরে বেশ কিছু ডিফারেন্স আছে। অনেক ক্লাসগুলো এর আগে আমরা যেগুলো করছি 6 বা 7 ওখানে দেখছি যে না অলমোস্ট সিমিলার থাকে, বাট 9 এর বেশ কিছু ডিফারেন্স আছে। সো আমরা ডিফারেন্স গুলো দেখবো যাতে করে আমি কিন্তু আপনাদের মনে রাখতে পারি শুধুমাত্র সিলভার বুক ব্যাপারে এরকম না, সবগুলোই দেখবো এবং সবগুলো শুধু দেখবো না, এর ইমপ্লিমেন্টেশন এবং রিয়েল লাইফের কতটুকু এক্সাম্পল আছে সেগুলো দেখবো। তো সেই হিসেবে আমরা 9টা শুরু করি। 9 এর ব্যাপারে 9.1, হ্যাঁ, এর আগে থেকে দেখেন আমরা এটা মার্ক করে গেছি, 7.4 মার্ক করে গেছি। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে বলাই আছে যে 7.4 এ থাকা অবস্থায় আমরা এটা হিন্টস পাইছি যে আমরা এটা 9 এর সাথে রিলেশন আছে। ওকে, এবং আমরা আজকে এটাও দেখবো যে সাবক্লাস 10 এর সাথেও যে এটা রিলেশনশিপ আছে এবং 12 এর সাথেও এটা রিলেশনশিপ আছে। মানে এটা একটা বলা চলে কো রিলেটেড একটা সাবক্লাস। প্রথমে 9.1 দিয়ে আমরা শুরু করি। 9.1 এ যেটা বলতেছে যে আমি যদি এখানে অনেক কিছু লেখা আছে, আমি যদি একটু সামারাইজ করি, হ্যাঁ, আমরা এখানে এই ট্রেনিং সেশনে পার্টিসিপেট করার মুখ্য উদ্দেশ্যই একটা, সেটা হচ্ছে যে আমরা ইনার যে থিমটা আছে থিমটা বোঝা। কারণ এখানে লেখা পড়ে তো আসলে এমনিও বোঝা সম্ভব না এখানে কি বলতেছে, বাট ইনার জিসটা বোঝার জন্য আমাদের এই ট্রেনিং সেশন, তাই না? তো সেই হিসাবে আমরা যদি দেখি প্রথমে কিন্তু এখানে আমরা দেখবো, যদি আমরা রেড বুকে আমরা দেখি বা পিঙ্ক বুক আমরা যদি ফলো করি তাহলে সেক্ষেত্রে দেখবো। আচ্ছা, তার আগে আমি একটু ক্লিয়ার করে নিই। সেটা হচ্ছে আমরা রেড বুকটা কোথায় ইউজ করি, সিলভার বুকটা কোথায় ইউজ করি, ইয়েলো বুকটা কোথায় ইউজ করি, এইটা আগে জানতে হবে। তাহলে মোটামুটি আমার 9.1টা আমার জন্য বোঝা একটু সহজ হবে। কেউ কি আমাকে একটু হিন্টস দিতে পারেন, বা কারো যদি কোনো ধারণা থাকে যে ঠিক কোন জায়গাটা আমরা সিলভার বুকটা ইউজ করব, সিলভার বুক অথবা ইয়েলো বুকটা ইউজ করবো, আর কোন জায়গাটার জন্য আমি রেড বুক বা আমরা পিঙ্ক বুক ইউজ করবো? কোনো এক্সাম্পল দিয়ে যদি কেউ একটু বলেন। এক্সাম্পল ভাই, দিই। হুম, রেড বুক ইউজ করি আমরা, যেটা ক্লায়েন্ট ডিজাইন ড্রয়িং দিয়ে দেয়। জি জি জি, হুম, আর সিলভার বুকটা ইউজ করি ইপিসি কন্ট্রাক্টে। আচ্ছা। আর একটা আর ফান্ডামেন্টাল ইয়েলো ডিফারেন্স। বুকটা ইয়েলো বুকটা ইয়েলো বুকটা ইউজ করি ওই আপনার ডিজাইন ড্রয়িং, ওই কন্ট্রাক্টরের আন্ডারে রেসপন্সিবিলিটি থাকে, এটা আমি বুঝি। না, তাহলে এখান থেকে কিন্তু আমরা যে যেটা মাঝারি লোকের কথা, কিন্তু একটা জিনিস আমরা ক্লিয়ার হয়ে গেছি যে এখানে একটা রেড বুক এবং এক সাইডে যদি আমি রেড বুক রাখি, আরেক সাইডে যদি সিলভার বুক আর ইয়েলো বুক রাখি, একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স হচ্ছে একটা ড্রয়িং। আর এর বাইরে যে যদি আদার্স কিছু আরো অ্যাড করি, সেটা হচ্ছে একটা মেজারমেন্টের ব্যাপার আছে, হ্যাঁ? তার কারণ হচ্ছে রেড বুকে কিন্তু হচ্ছে আমার মেজারমেন্ট বেসিস আমার বিলিং, আর হোয়ার এস ইয়েলো বুক বা সিলভার বুকে হচ্ছে আমার লামসাম বিলিং বা মানে মাইলস্টোন বেসিস বিলিং। তো সেই ক্ষেত্রে এর প্রোগ্রেসের ট্র্যাকিং, রেড বুকের প্রোগ্রেসের ট্র্যাকিং সিস্টেম আলাদা, আবার সিলভার বুক বা ইয়েলো বুকের কিন্তু ট্র্যাকিং সিস্টেমটা আলাদা। ওকে, আবার রেড বুকে আমি যদি এবার একটু ডেপথে আসি, প্রথমে যতটুকু কথা বলছি অতটুকু হচ্ছে যারা প্রিলিমিনারি লেভেলে আছে তাদের জন্য এনাফ। কিন্তু আমি একটু অ্যাডভান্স লেভেলে যদি আসতে চাই, তাহলে আমি বলতে পারি যে রেড বুকে কিন্তু আমার অপারেশন কতটুকু সাকসেসফুল হইলো এইটার সাথে আসলে কন্ট্রাক্টের কোনো রিলেশনশিপ নেই। ওইটার প্রজেক্টের যে স্কোপ, সেই স্কোপ যেটা রিটেন সেটা করে দিলে তার সাফিসিয়েন্ট। সাপোজ আমি যদি একটা এক্সাম্পল দিই, যে আমার এখানে রোড করার কথা 2 লাইন থেকে 4 লাইনের ট্রান্সফার করার কথা, কিন্তু এখানে 4 লেন করার উদ্দেশ্যটা কি? সাপোজ আমার হচ্ছে এখানে হেভি ট্রাফিকটা যেন কমে আসে এবং আমার এখানে ট্রাফিক জ্যামটা যেটা কমে যায়, এই কারণে আমার এখানে 2 লেন থেকে 4 লেন করা, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। এখন কন্ট্রাক্টর 2 লেন থেকে 4 লেন করার পরেও যদি ট্রাফিক জ্যাম না কমে, তো কন্ট্রাক্টর কিছু চায় আসে না, কারণ এটা কন্ট্রাক্টর স্কোপে না। কিন্তু ইয়েলো বুক বা সিলভার বুকে আমাদের টার্গেট হচ্ছে
ক্লায়েন্ট আমাকে তার প্রবলেম বলে দিচ্ছে, সেই প্রবলেমটা সলভ করা। প্রবলেমটা হচ্ছে আমার 1320 মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট, আমার মানে বিদ্যুতের চাহিদা আছে, তুমি একটা পাওয়ার প্ল্যান্ট আমাকে বানাতে হবে। এটা ইনডেপথে যদি আসে কি আমার প্রবলেম সলভিং, সেই প্রবলেম সলভিং তুমি 2 লাইন থেকে এটা 4 লাইনে করে করো, ফ্লাইওভার করো, নাকি ওইখানে টানেল করো, এটা তোমার ব্যাপার। এটা হচ্ছে ইনডেপথে। কেউ যদি কোনো কিছু একটা মানে কাজ ভাই করে দিত, মানে ভাই আউটকামটা থাকতে হবে, আউটকামটা থাকতে হবে। সিলভার আমার এরিয়াল আমার আউটকামটা কাজ, মাস্ট। আমার যে কাজটা সেই কাজটা হবে রেজাল্ট ওরিয়েন্টেড। সেটাই তো, আউটকামটা থাকতে হবে, মানে রেজাল্ট থাকতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি একটু দেখি 9.1 আমরা তাহলে শুরু করি। শুরুতে আমরা দেখতেছি এখানে একটা, তিনটা প্যারা, যে দুটা জিনিস করতে হবে, অ্যাজ বিল ড্রয়িং দিতে হবে এবং অপারেশন দিতে হবে, আর হচ্ছে 21 ডেজ এর আগে নোটিফাই করতে হবে, এবং আনলেস এন্ড আদারওয়াইজ এগ্রিড উইদিন 14 ডেজ আফটার দ্য ডেট। ওকে, আচ্ছা, এর বাইরে এখন আমরা যদি একটু দেখি মোটা থেকে এখানে মাত্র 4টা, এবং আমি দেখাইছি আপনাদেরকে সিলভার বুক বা ইয়েলো বুকে এখানে আরো 3-4টা পয়েন্টের কথা বলা আছে। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনারা এর বাইরে যে জিনিসগুলো লেখা নেই সেটা একটু লিখে নেন। সেটা হচ্ছে 9.1 কে আমাদের কন্ট্রাক্ট ম্যানেজমেন্টের ভাষায় অনেক সময় বলা হয় যে পারফরম্যান্স টেস্ট। এটা এমন না যে প্রজেক্ট আফটার কমপ্লিশন টেস্ট, এটাকে বলা হচ্ছে পারফরম্যান্স টেস্ট। আমাদের টার্গেট হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে আমাদের এফিসিয়েন্সি দেখা, এবং নাম্বার 2 হচ্ছে কোয়ালিটি চেক করা। নাম্বার 1 হচ্ছে কি এফিসিয়েন্সি দেখা, নাম্বার 2 হচ্ছে কোয়ালিটি চেক করা। ওকে, আচ্ছা, আর সেই ক্ষেত্রে আমি যদি সিলভার বুক অনুযায়ী আসি বা ইয়েলো বুক অনুযায়ী আসি, আমি একটু একটা জিনিস একটু খেয়াল করি, এমপ্লয়ার টেকিং ওভার এবং সিলভার বুক এবং ইয়েলো বুকেও সেম, যে এখানে কি বলতেছে দেখেন, এমপ্লয়ার টেকিং ওভার সবগুলাতে একই আছে, এখানেও সেম এমপ্লয়ার টেকিং ওভার। তো 9.1টা কখন করতে হবে? বিফোর দ্য টেকিং ওভার। ওকে, এবং এটা কত দিনের মধ্যে করতে হবে, কবের মধ্যে এই আমার এই কাজগুলো আমার দায়িত্ব নিয়ে শেষ করতে হবে, যেই ডেটটা বলা আছে 8.2 তে। যে ডেটটা কোথায় বলা আছে? 8.2 তে। ওকে, আর কারো কোনো প্রশ্ন? 8.2 তে মনে হয় প্রোগ্রাম নিয়ে কথা আছে না ভাই ওই ডেটে? ওখানে টাইম ফর কমপ্লিশনের কথা বলা আছে। হ্যাঁ, টাইম ফর প্রোগ্রাম কমপ্লিশন। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস এখানে যদি পারি দেখাই দিই একটু। Test on completion means the test which are specific in the contract agreed by the both parties instructed as a variation which are carried out the just don't know পাইছি এটা, এটা একটু জাস্ট স্টার চিহ্ন বা টিক চিহ্ন দিয়ে রাখেন। এটা গেল, এখন 9.1 এ ব্যাক করি। 9.1 এ আশা করি কোনো প্রশ্ন নেই, এবং 9.1 এর রিলেটেড বাকি যে তিনটা ক্লজ আছে, তিনটা ক্লজ 9.1 এর সাথে খুবই রিলেটেড। সেটা হচ্ছে নাম্বার 2, যেমন 9.2 সেটা কি ডিলেড টেস্ট, নাম্বার 2 কি ডিলেড টেস্ট। এবং আমরা যদি দেখি শুরুতেই শুরুতে এখানে দুইটা ক্লজের কথা বলা হইতেছে, 7.4 এবং 10.3, 7.4 এবং 10.3। if the test on completion are being unduly delayed, আচ্ছা unduly delayed মানে হচ্ছে এই ওয়ার্ডটা নিয়েও, এই ওয়ার্ডটা নিয়েও একটা কোর্টের একটা রায় আছে, সেটা হচ্ছে আনডিউলি ডিলেড। মানে এটা এখানে আসলে কি হবে আনডিউলি ডিলেড বলতে? এটা কি শুধু এমপ্লয়ারের তরফ থেকে হবে, এটা কি কন্ট্রাক্টরের তরফ থেকে হতে পারে। এখানে যদিও লেখা আছে আনডু ডিলেটেড বাই দ্য এমপ্লয়ার, আনডু ডিলেটেড বাই দ্য এমপ্লয়ার, কিন্তু এর সাথে সাথে আর ইঞ্জিনিয়ার কথাটা আসবে, বুঝতে পারছেন? শুধু এমপ্লয়ার না, এক্ষেত্রে ইঞ্জিনিয়ার কথাটা আসবে। কোটা রায় হচ্ছে যেটা, কারণ এখানে ইঞ্জিনিয়ারও কিন্তু হচ্ছে এমপ্লয়ার রেসপন্সিবল, এমপ্লয়ার রিপ্রেজেন্টেটিভ। তো এখানে শুধু এমপ্লয় না, সাথে কি যোগ করতে হবে, ইঞ্জিনিয়ার ওয়ার্ডটাও যোগ করতে হবে।
এই একটা ইস্যু গেল। আর আরেকটা ইস্যু যেটা সেটা হচ্ছে যদি ডিলেট টেস্টে delayed test if the test and completion have been unduly delayed on carry out the 21 days after receiving the notice, the contractor shall carry the test on which within the period may fix which will be notice to the engineer. আচ্ছা এটাতে না আচ্ছা এখানে কি বলতেছে সেটা দেখি if the contractor fails to carry out the test on completion within the period of 21 days, the employer personnel may proceed with the test at the risk and cost of the contractor. The test completion shall be deemed has been carried out the process of the contractor and result test shall be accepted accurate. এখানে বলা আছে যে তার আগে আরেকটু উপর থেকে যদি আসে সেটা হচ্ছে ডিলে দুজনের জন্য হইতে পারে, এমপ্লয়ের জন্য হইতে পারে, কন্ট্রাক্টর তরফ থেকে হইতে পারে। যদি এমন হয় এখানে যে এমপ্লয়ারের কথা বলা আছে, আচ্ছা আপনাদের মনে প্রশ্ন করতে পারে যে আমি এমপ্লয়ারকে বলছি এমপ্লয়ার আসেনি, আমি আমার মতো করে টেস্ট করে ফেলছি। তার আগে আপনাকে মিনিমাম 3টা নোটিশ দিতে হবে। কয়টা নোটিশ দিতে হবে? 3টা। বুঝতে পারছি? 3টা নোটিশ কেন দিবেন, ভাই? শুধুমাত্র একটা নোটিশ দিয়ে আপনি এটা করতে পারবেন না। কেন ভাই? আমি আমি একটা আরএফআই রিকোয়েস্ট দিয়ে দেবো, ওইটাই তো আমার না, মিনিমাম নোটিশ 3বার, নাকি? মিনিমাম 3বার তাকে নোটিফাই করতে হবে আপনাকে। এটা 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 মনে হয় ফেডিকের কোনো কমেন্টসে বলা আছে। বুঝতে পারছি? অ্যাটলিস্ট 3 নোটিস তাকে আপনাকে দিতেই হবে। আচ্ছা এটা একটা ইস্যু গেল। আরেকটা ইস্যু আসে, সেটা হচ্ছে যদি এমন হয় যে if the contractor fails to carry out the test on completion within the period, যদি কন্ট্রাক্টর এটা করতে না পারলো, the employer personnel may proceed, এমপ্লয়ার যারা আছে এমপ্লয়ের মতো করে নিল, এবং যে রেজাল্ট আছে সেই রেজাল্ট কন্ট্রাক্টর মানতে বাধ্য। ওকে, সেই ক্ষেত্রে যদি এমন হয় ফেল করে টেস্ট, যদি এমন হয় টেস্ট করা হয়েছে এবং টেস্ট ওটা ফেল করছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে যেটা হইতে পারে তাকে এই কন্ট্রাক্টরকে আবার সুযোগ দেওয়া লাগবে। মানে সুযোগ সে দিতে পারবে, সরাসরি টার্মিনেশন না আছে 15 ফ্রিতে না আছে, সে তাকে সুযোগ দিতে পারে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কতবার সুযোগ দিতে হবে এই ব্যাপারে কোনো নির্দিষ্ট ডিরেকশন এখানে বলা নাই যে তাকে আবার এতবারই সুযোগ দিতে হবে। ওকে, তো আরেকটা যেটা আছে সেটা হচ্ছে যদি এমন হয় এমপ্লয়ারের কারণে আমার এই ডিলেটা হইল, তো সেই ক্ষেত্রে 9.2 আপনাকে রেফার করে 7.4। কি বলছে? 9.2 আপনাকে রেফার করে 7.4। 7.4 যেখানে আপনি এক্সটেনশনও পাবেন, কস্টও পাবেন, প্রফিটও পাবেন, যদি এই ডিলেটা কিসের জন্য হয়েছে? এমপ্লয়ের কারণে হয়। If the engineer does not attend the time at time and place agreed, the contractor will proceed the test. Okay, তাহলে আমি বুঝলাম যে আমার 9.2 এর সাথে আমার এখানে 7.4 এর একটা রিলেশনশিপ আছে। এবার আসি 9.3 তে। সেটা হচ্ছে 9.3 কিছুটা আমরা এর আগে আলোচনা করে ফেলছি, যেমন হচ্ছে রিটেস্টিং এর যে ব্যাপারটা, যে কয়বার সে করতে হবে। কিন্তু এইখানে অবশ্যই রিটেস্টিং এর ক্ষেত্রে তাকে একটা নোটিশ দেওয়া উচিত, এটা দিতে পারে, সে না দিলেও কোনো সমস্যা নেই। সেটা হচ্ছে কি ধরনের সে রিমিডিয়াল ওয়ার্ক সে করছে। এবং 9.2 যেমন 7.4 কে রেফার করে, অনুরূপভাবে 9.3 রেফার করে হচ্ছে 7.5 কে। আমি মনে বুঝাতে পারতেছি না।
9.2 ডিলে টেস্ট, যেটা যদি এমপ্লয়ের কারণে হয় তাহলে এই ধরনের এমপ্লয়ের ডিলের কারণে এর কনসিকুয়েন্স কি হবে, রেজাল্ট কি হবে, এটা 7.4 এ যেমন বলা আছে, আবার 9.3 তে বলা আছে রিটেস্টিং, যদি রিটেস্টিং এটা ফেল করে তাহলে 7.5 এ রিজেকশনের কথা বলা আছে। জি ভাই, ক্লিয়ার এটা। ক্লিয়ার? আচ্ছা, সেই ক্ষেত্রে একটা ইস্যু আছে, সেটা হচ্ছে সেটা হচ্ছে এটা যদি এইটাতে যদি এই রিটেস্টিং এর ক্ষেত্রে যদি পাস করে, যদি এটা পাস করে সেই ক্ষেত্রে আহ, সেই ক্ষেত্রে যদি কন্ট্রাক্টর চায় আহ, তাহলে সেই ক্ষেত্রে সে টাকার জন্য সে বলতে পারে। আবার অনুরূপভাবে যদি এটা ফেল হয় তাহলে এমপ্লয়ারও এই ক্ষেত্রে টাকার জন্য বলতে পারে। কি ধরনের টাকা, মানে কি ধরনের কষ্টের কথা বলতে পারে, দুই ধরনের কষ্টের কথা বলতে পারে, সেটা হচ্ছে অ্যাটেন্ডিং দ্য সাইট অ্যান্ড রিভিউইং দ্য রেজাল্ট। অ্যাটেন্ডিং দ্য সাইট, দেখা গেছে এমপ্লয়ারের এই টেস্টের জন্য সে শ্রীলঙ্কা থেকে একজন কি বলবো একজন কি এক্সপার্টকে নিয়ে আসছেন এই রিটেস্টের জন্য, এবং এটা ফেল করছে। সেই ক্ষেত্রে ইঞ্জিনিয়ার যদি চায় তাহলে এটার জন্য কন্ট্রাক্টরকে পেনাল্টি করতে পারে বা কন্ট্রাক্টর টাকা যেতে পারে। অথবা রিভিউইং দ্য রেজাল্ট, আমি যখন প্রথমবার ফেল করছি, আমি যখন সেকেন্ড টাইম আবার যখন ট্রাই করতেছে, এই রেজাল্টটা দেখা গেছে সে নিজে, ইঞ্জিনিয়ার নিজে হ্যান্ডেল না করে সেটা অন্য কোনো অথরিটিকে দিবে। যেমন হতে পারে বুয়েটকে দিবে, যেমন হতে পারে আইউটিকে দিবে, আবার ভার্সিটির বাইরে সে এমন হতে পারে এই জিনিসটা সে ফায়ার ফাইটিং এজেন্সিকে দিবে, অথবা এমন হতে পারে ওয়াটার মডেলিং ইনস্টিটিউটকে দিবে। এটার জন্য এই রিটেস্টের জন্য যে কস্ট, তাহলে এমপ্লয়ার যদি চায় তাই সেই কস্ট সে কন্ট্রাক্টরের কাছে চাইতে পারে। ওকে, আশা করি এটা নিয়ে প্রশ্ন থাকার কথা না, কারণ যদিও অনলি 3 লাইন, কিন্তু এটা নিয়ে আমাদের অনেক আলোচনা হয়েছে। আচ্ছা, 9.4 আসি, ফেলার টু টেস্ট অন কমপ্লিশন। সেই ক্ষেত্রে ইফ দ্য ওয়ার রিপিটেশনের ক্ষেত্রে স্পেসিফিক কোনো বলা নাই, স্পেসিফিক কোনো বলা নাই যে তাহলে ইচ্ছা ইচ্ছা মতো কি রিপিট করা যাবে কোনটা। এই ক্ষেত্রে যদি রিপিটেশনটা? যদি এই ক্ষেত্রে ফেল করে, যদি এই ক্ষেত্রে ফেল করে সেটা দুটা পথ খোলা আছে, একটা হচ্ছে তাকে রিটেস্ট করার সুযোগ দেওয়া, আরেকটা হচ্ছে তাকে টার্মিনেট করা। আচ্ছা, সেই ক্ষেত্রে যদি তাকে রিটেস্ট করার সুযোগ দেওয়া হয়, রিটেস্টিং এর সুযোগ দেওয়া হয়, তাহলে সেটা যেটা বললাম যে এমপ্লয়ি যদি চায় তাহলে ওই দুটো কষ্ট তার কাছে আক্স করতে পারে। হুম। আর আচ্ছা, সেই ক্ষেত্রে এখানে বলা আছে unless the relevant reduction employer may require reduction to be agreed both parties। আচ্ছা, এটা একটু এক্সপ্লেন করে দিতেছে। সেটা হচ্ছে এইখানে ক্লজ আসছে দুইটা, 2.5 আর 3.5। এখন এটা কেন আসছে, সেটা হচ্ছে একটা তো হচ্ছে আমি টার্মিনেট করে দিলাম, আরেকটা হচ্ছে তাকে আমি রিটেস্টের সুযোগ দিলাম। রিটেস্টের ক্ষেত্রে দুটা পয়েন্ট আসলো। নাম্বার 1 পয়েন্ট কি আসলো, সেটা হচ্ছে যে আমি এডিশনাল কস্ট ফর দ্য এক্সপার্ট অ্যাটেন্ডেন্স অন সাইট, এটার জন্য চাইতে পারি। আর নাম্বার 2 চাইতে পারি, সেটা হচ্ছে যে আমি রিটেস্ট যেখানে করব, হ্যাঁ, রিভিউইং দ্য রেজাল্টের জন্য আসতে পারে। আর সেই ক্ষেত্রে যদি টার্মিনেট করে দেয়, যদি টার্মিনেট করে দেয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে যেটা হবে কনসিকুয়েন্স কি হবে, যে আমরা ওই টাকাটা ওই ঠিক ওই পোর্শনের জন্য যে পরিমাণ টাকাটা, সেই টাকাটা আমরা কেটে রাখতে পারি। যেমন যদি আমি রেড বুকের ক্ষেত্রে ধরি, যে আমার একটা বিল্ডিং এর কাজ, আমি এই বিল্ডিং এর কাজ হ্যান্ড ওভার দেওয়ার পরে আমার প্লাম্বিং ফেল করছে কোনো কারণে, আমার প্লাম্বিং সিস্টেমটা টোটালটা ফেল করছে। আমি যেভাবে চাইছিলাম যে আমার বা ওইটার সাথে মনে করেন যদি ব্র্যাক ইউনিভার্সিটির কথা চিন্তা করি, যে
সাপোজ ওদের নিজস্ব মনে করেন একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে, সেই ট্রিটমেন্ট প্ল্যান্টটা ফেল করছে, তখন সেই ক্ষেত্রে কি করবে, অ্যাজ পার 3.5 অনুযায়ী ডিটারমিনেশন করবে প্রথমে, তারপর 2.5 অনুযায়ী এমপ্লয়ার্স ওই টাকাটা ক্লেম করবে এবং ওই টাকাটা কেটে রাখতে পারে। তবে সেক্ষেত্রে কি হচ্ছে, বোথ পার্টির এগ্রির কথা বলা আছে। আচ্ছা, বোথ পার্টির ক্ষেত্রে এগ্রির এই বিষয়টা মনে হয় যে যে এটা তো আসলে নেগোসিয়েশন করবো যে আমি ঠিক আছে আমি তোমাকে 10 টাকা আর তোমার কেটে রাখতে চাই, বলে না 10 টাকা না তুমি 5 টাকা কাটো, এটা না। এখানে বোথ পার্টি একটা জায়গায় এগ্রি করতে হবে, সেটা হচ্ছে বোথ পার্টি এই জিনিসটা, এই লসটা মিটিগেট করার ট্রাই করছে। এই লসটা যে শুধু কন্ট্রাক্টরের তরফ থেকে কন্ট্রাক্টর মিটিগেট করার ট্রাই করছে ব্যাপারটা এরকম না, এমপ্লয়ারের দিক থেকেও কোনো এই ধরনের, আচ্ছা ঠিক আছে তোমার এটা ফেল করছে, দেখো তুমি অন্য কোনো টেকনোলজি দিয়ে এই জিনিসটা রিকভার করতে পারো কিনা। আচ্ছা ঠিক আছে, আমরা যে পরিমাণ আউটপুট চাইছি, আমি চাইছিলাম যে আমার 10 নটের একটা কানেকশন দরকার ছিল, কথার কথা, বা 10 বা 100 ভোল্টের একটা কানেকশন দরকার ছিল, ওখানে আমার সাপোজ 50 ভোল্টের কানেকশন আসছে, অথবা 70 ভোল্টের একটা কানেকশন আসছে। আচ্ছা ঠিক আছে, আমি ট্রাই করে দেখি যে আমার 70 ভোল্ট দিয়ে আমার এখানে কাজ করা সম্ভব কিনা, মানে বোথ পার্টি থেকে মিটিগেট করার ওই ধরনের কি বলবো সিচুয়েশন তারা ডেভেলপ করতে পারছে কিনা। আচ্ছা, সেই ক্ষেত্রে আরেকটা জিনিস একটু অ্যাড করব, একটু 12.4 এ যাব। omission, whenever the omission any work variation is, সেই ক্ষেত্রে যদি এমপ্লয়ার চায় বা এমপ্লয়ারের এই ধরনের এক্সপিরিয়েন্স থাকে, সাধারণত যেটা হয় 9.4 এর জন্য তারা কি করে, 9.4 কে অ্যাজ পার পিসিসি দিয়ে 9.4 কে 12.4 এ ডাইভার্ট করে দেয়। ব্যাপারটা বুঝতে পারছে না, বুঝতে হয়নি? মাজার ভাই বা আমি কি আরেকবার রিপিট করব? আরেকবার একটু বলেন ভাই অমিশনের ব্যাপারটা, হ্যাঁ আরেকবার। আচ্ছা, ইস্যুটা হচ্ছে ফেইলার 9.4 এর মুখ্য মানে মানে মূল জিনিসটা কি, যে যদি ফেল করে, ফেইলার টু পাস অন টেস্ট কম্পিটিশন, পাস করলে তো হইলই। ফেল করলে কি কি করতে হবে আর কি, আচ্ছা, কোনো ওয়ে আছে কিনা। তাহলে সলিউশনটা কি হচ্ছে, একটা সলিউশন থেকে দায়িত্ব আবার রিটেস্ট কর। তার রিটেস্টের জন্য তো 9.4 এর আলাদা করে প্রয়োজন নাই, এটা তো 9.3 তে কভার করে যাচ্ছে। 9.3 তে আছে, রাইট। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে সে কি বলতে পারে, সেটা হচ্ছে যে ভাই তুই যেহেতু এটাতে পাস করতে পারলি না বা তোর টেকনোলজি এটা সাপোর্ট করলো না, আচ্ছা এইটা আমি একটা কাজ করি, তাহলে এটা তোমার থেকে ডিএসকোপ করে দিই। তার থেকে ডিএসকোপ করা হয় তাহলে ওই ভ্যালু অনুযায়ী তো টাকাটা কাটা যাবে, বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এটা যদি ক্লিয়ার হয়ে থাকে, ভাই ডিস্কোপ করে কি অন্য জায়গাতে তাহলে দিয়ে দেওয়া হয় থার্ড পার্টি বা এরকম কিছু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা হতে পারে, এরকম করা যায় না? হ্যাঁ সেটা হতে হতে পারে পারে, তো। হ্যাঁ, কারণ তার তো আলটিমেটলি কাজটা উঠাইতে হবে, এমপ্লয়ার তো লাগবে। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা, তাহলে সেটাই। 12.4 কি বলতেছে, 12.4 কি বলতেছে যে অমিশন, অমিশন মানে তো আমরা অমিশন, অমিশন মানে তো আমরা বুঝি যে কোনো কিছু একটা মানে হ্যাঁ অমিট যে করে কোনো দেওয়া। পার্ট আমরা অমিশন করে দেবো, অমিট করে দেবো। এবং এখানেও কিন্তু ওই যে 3.5 অনুযায়ী ডিটারমিনেশনের কথা বলা আছে, দেন দ্য কন্ট্রাক্টর শ্যাল গিভ নোটিস দ্য ইঞ্জিনিয়ার অ্যাকর্ডিংলি উইথ সাপোর্টিং পার্টিকুলার, আপন রিসিভিং দ্য নোটিস ইঞ্জিনিয়ার শ্যাল প্রসিড ইন অ্যাকর্ডেন্স উইথ 3.5। ডিটারমিনেশনে রাখবে, তারপরে পরবর্তীতে ফাইনাল ডিসিশন আসলে সেটা দেখা যাবে, তাই তো? ইয়েস, 3.5 অর্থাৎ আন্ডারে থেকে প্রসিড করা হবে। ওই 9.4 এর ভিতরে 12.4 আছে, অথবা আমি বলতে পারি যদি
এমপ্লয়ার এক্সপার্ট এমপ্লয়ার হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে সিলভার বুক অনুযায়ী সে 9.4 রাখবেই না, সে রাখবে না। না, সে হ্যাঁ 9.4 হ্যাঁ না রাখে, সে সরাসরি 12.4 কে রেফার করবে। 9.4 তো আসলে প্রয়োজন নাই, মানে মানে কি বলবো, এটা একটা অ্যাম্বিগুইটি আর কিছুই না। তা ঠিক অবশ্য ভাই, এই একবারে 3.5 এ রাখলেই বেটার হয়, ডিটারমাইন করে কাজ চলতে থাকুক, পরে ডিসিশন হবে। বুঝতে পারছে? তো এখানে টেস্ট অন কমপ্লিশনের ক্ষেত্রে আমরা মোটা দাগে 4টা জিনিস দেখলাম বা 4টা ক্লজ দেখলাম। শুরু হয়েছে 9.1, যেটা আমরা প্রথমে আসছি 7.4 এ। 9.1 এ মোর ডিটেল কোথায় বলা আছে, সিলভার বুক আর ইয়েলো বুকে বলা আছে। রেড বুকে এটার প্রয়োজন হয় না, তার কারণ রেড বুক হচ্ছে টিপিক্যাল ওয়ার্কের জন্য, রোড বা বিল্ডিং এর জন্য। এখানে এই ধরনের টেস্টের প্রয়োজন হয় না, কিন্তু সিলভার বুক বা ইয়েলো বুকে অনেক বেশি টেস্টের প্রয়োজন হয়, প্রতিটা পার্টিকুলার আলাদা আলাদা করে প্রয়োজন হয়। তো এই জন্য এ বি সি ট্রায়াল অপশন আরো অনেক কিছু এখানে ডিটেল রাখা হয়েছে। ওকে, আচ্ছা, এবার আমি আসি এখানে আমি কি শিখছিলাম, সেই কন্ট্রাক্ট অবলিগেশন হচ্ছে কি সবার প্রথমেই তার একটা রেসপন্সিবিলিটি থাকবে, এবং অবশ্যই এই ধরনের টেস্ট করার আগে অবশ্যই তাকে অ্যাজ বিল্ড ড্রয়িং দিবে, অপারেশন ম্যানুয়াল দেওয়া হবে, এবং 21 ডেজের নোটিস দিতে হবে, এবং সবার লাস্টে হচ্ছে সে অ্যাগ্রি করলে এটা 14 ডেজের ভিতরে আমি ধরে নিচ্ছি যে ইটস ডান। আচ্ছা, সেই ক্ষেত্রে টেস্ট অন কমপ্লিশনের কথা কোথায় বলা আছে, 1.1.3.4 এ বলা আছে। আর টেস্ট টাইম ফর কমপ্লিশন এটা 8.2 বলা আছে। 8.2 আমরা রেফার করছি এই কারণে, কারণ এই টেস্ট অন কমপ্লিশন অবশ্যই 8.2 ওই টাইমের ভিতরে হতে হবে এবং বিফোর 10.1। তাহলে 9.1টা কি হবে, বিফোর 8.2 এবং বিফোর 10.1। 10.1 এ কি বলা আছে, 10.1 এ বলা আছে টেকিং ওভার। টেক ওভার, টেকিং টেক ওভার। টেক ওভারের আগে এটা করতে হবে। 9.2 তে এবার যদি আসি ডিলে টেস্ট, ডিলে দুই কারণে হতে পারে। এখানে অনেক কিছু লেখা নেই, এখানে মোটামুটি সবকিছু এমপ্লয়ারের তরফে লেখা আছে, বাট এটা আসলে পুরোপুরি এমপ্লয়ারের তরফে না, 50-50। যদি এমপ্লয়ারের কারণে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে আনডিউলি ডিলে, হ্যাঁ, আনডিউলি ডিলের ব্যাপারে কোর্টের যেমন রায়ও আছে, আবার বেশ কিছু এই ধরনের ল চেম্বারের কমেন্ট্রিও আছে আনডিউলি ডিলের ব্যাপারে। আনডিউলি ডিলে বোথ সাইডে হইতে পারে। এন্ড এমপ্লয়ার চিন্তা করতেছে, আরে বাবা ওর টেস্ট যদি এখন আমি অ্যাপ্রুভ করতে যাই, হ্যাঁ, অ্যাপ্রুভ করি, তাহলে তো দেখা গেছে ওরা আমার এখন একটা বিগ মাইলস্টোনে বা ওইখানে দেখা গেছে একটা বড় অ্যামাউন্টের টাকা এই মাসে আমার রিলিজ করতে হবে। তো সে কোনো কারণে এমপ্লয়ার তরফ থেকে দেরি করলো। যদি এই ধরনের হয়ে থাকে, তাহলে এখানে 10.3 ইন্টারফেস উইথ টেস্ট অন কমপ্লিশন বলা আছে, এবং 10.3 সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যেটা, এটা কিন্তু 10.3 কিন্তু পুরোপুরি হচ্ছে কন্ট্রাক্টরের ফেভারে। যে এখানে কিন্তু বলা আছে যে সে 10.3 তে কস্টও পাবে, প্রফিটও পাবে। অ্যাজ পার আমার যতটুকু মনে পড়ে, 10.3 তে টাইম না পাইলেও সে কিন্তু কি পাবে, কস্ট পাবে আর প্রফিট পাবে। বুঝতে পারছি, ও টাইমও পাবে, এটা টাইমও পাবে। 10.3 তে টাইমও। আচ্ছা, এবং সেই ক্ষেত্রে ডিলে টেস্টের কিন্তু আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে এদিকে আসে 7.4, এদিকে আসে 10.3, কিন্তু এখানে যেটা বলা আছে যে এই সে যদি কন্ট্রাক্টরের আচ্ছা, এমপ্লয়ার যদি নিজে করে, এখানে যদিও বলা আছে দ্য টেস্ট অন কমপ্লিশন শ্যাল বি ডিমড হ্যাজ বিন ক্যারি আউট দ্য প্রিসেন্স অফ দ্য কন্ট্রাক্টর এন্ড দ্য রেজাল্ট অ্যাকসেপ্টেড। আচ্ছা, এইখানে যদি কন্ট্রাক্টর অ্যাবসেন্ট এমপ্লয়ার করে, যত এখানে বলা হোক না কেন যে রেজাল্ট আসবে, সেটা রেজাল্ট ধরে নিতে হবে ওকে। কিন্তু দ্য রিয়েলিটি ইজ ডিফারেন্ট। এইখানে এমপ্লয়ার কনসার্ন লাগবে, কন্ট্রাক্টর কনসার্ন লাগবে। হ্যাঁ, কারণ কন্ট্রাক্টর বলতে পারে যে তুমি আমাকে সুযোগ না দিয়ে তুমি কেন নিজের থেকে টেস্ট আবার করতে গেছো, আমাকে আরো সুযোগ দিতে পারতাম। ঠিক আছে, আর এখানে স্পেসিফিক যেহেতু বলাও না যে কতবার সে এই টেস্ট করতে পারবে। আচ্ছা, নাম্বার 9.3 এর 50% এখানে কভার হয়ে গেছে, সেটা হচ্ছে রিটেস্টিং। রিটেস্টিং এর ক্ষেত্রে বলা আছে যে যদি এটা ফেল করে, যদি ফেল করে তাহলে 7.5 অ্যাপ্লাই করা যেতে পারে। 7.5 অনুযায়ী আবার এটা 7.5 অনুযায়ী এটা আবার করা যেতে পারে। আর এই ক্ষেত্রে রিটেস্টিং এর ক্ষেত্রে কস্টিং এর একটা ইস্যু আছে, সেটা হচ্ছে এমপ্লয়ার এন্ডে, নট কন্ট্রাক্টর এন্ডে। এমপ্লয়ার এন্ডে একটা কস্টিং এর ব্যাপার আছে, সেটা কি অ্যাটেন্ডিং দ্য সাইট, আর একটা হচ্ছে রিভিউইং দ্য টেস্ট রেজাল্ট। তারপর আছে 9.4। 9.4 এর ক্ষেত্রে শুধু মাথায় রাখবো যে আমরা সিলভার বুক এবং ইয়েলো বুক অনুযায়ী চাইলে আমরা 12.4 এবং 9.4 এই দুটার মধ্যে যে কোনো একটা রাখলে এনাফ, দুটার কোনো আসলে প্রয়োজন নাই।
তার কারণ কি? তার কারণ হচ্ছে 9.4 এ বলতেছে যে এই টেস্ট যদি ফেল করে তাহলে সেক্ষেত্রে করণীয় কি? করণীয় হচ্ছে যে আইদার তুমি তাকে টার্মিনেট করতে পারো অথবা তাকে রিটেস্টের সুযোগ দিতে পারো। ওকে, আচ্ছা, সেই ক্ষেত্রে আরেকটা জিনিস আছে যে এই যে ডিটারমিনেশনটা হবে এবং তাকে যে টাকাটা যে পেনাল্টি করবে, এই পেনাল্টি করার ক্ষেত্রে অবশ্যই একটা ফেয়ার ডিটারমিনেশন হতে হবে এবং এটাও খেয়াল রাখতে হবে যেন বোথ সাইড থেকে যিনি অ্যাডজুডিকেটর থাকবে, হ্যাঁ, বা যিনি সলিসিটর থাকবে, তার এটা মাথায় রাখতে হবে যে বোথ সাইড থেকে মিটিগেশন করার একটা চেষ্টা ছিল। কারণ কন্ট্রাক্টরটা ভুল তো করে ফেলছে, এটা তো কন্ট্রাক্টর এগ্রি করছে এবং কন্ট্রাক্টরের ভুলের জন্যই তো আজকে এই ফেলারটা হয়েছে। তো সেই ক্ষেত্রে এমপ্লয়ার তরফ থেকেও এটা মিটিগেট করার মতো এমপ্লয়ার তরফ থেকে ইচ্ছা বা ইয়ে ছিল কিনা, মানে ট্রাই করছে কিনা সে। এই তো মোটামুটি। আর সেই ক্ষেত্রে উম, আর কোন জায়গায় অবশ্য 13.3 কথা বলা আছে, 13.3 কথা বলা আছে যে এটা ইয়ে করা যেতে পারে, ওই অনুযায়ী ভেরিয়েশন করা যেতে পারে। হুম, এই তো। আর যারা গলদিনে 7.7 ক্লজ নাম্বার 7 করছেন, আশা করি তাদের জন্য 9টা বুঝতে খুব বেশি একটা সমস্যার কথা না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি সবকিছু ঠিক রাখে তা আগামী দিন আমরা 12